হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ একটা সময় পঞ্চ পাণ্ডব ছাড়া কিচ্ছু ছিল না, কিন্তু এখন দেখতে পাবেন প্রতিটা খেলোয়াড় কিন্তু জিতার জন্য খেলে, কেউ হারার জন্য খেলে না। এবং বিশেষ করে অনূর্ধ্ব ১৯ যে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল, যে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ যে টিম ছিল, যখন এই টিমটা বাংলাদেশের দলে অনেক খেলোয়াড় মানে করছে, তখন থেকে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু একটু একটু করে ধীরে ধীরে এগিয়ে গিয়েছে। হয়তোবা বাংলাদেশ এই ২০২০ সালের পর থেকে আপনারা সকলে দেখছেন যে বাংলাদেশ ততটা ভালো খেলতে পারে নাই। বিগত ৩-৪টা বছর বাংলাদেশ তেমন পারফরম্যান্স করতে পারতেছিল না, কিন্তু যথেষ্ট পর্যাপ্ত সময় এই ছেলেরা নিয়েছে। এখন তা দিবার পালা। আপনারা সকলে দেখতে পাচ্তেছেন যে আগে পঞ্চপাণ্ডব হয়তোবা কিছু পারফরমেন্স করতেছিল, মোটামুটি কোনো স্কোর করতেছিল, বাংলাদেশ খেলতেছিল আর ম্যাচ হারতেছিল, আপনারা সকলেই দেখেছেন। কিন্তু এখন বর্তমানে আপনারা সকলে দেখবেন, যখন বাংলাদেশ বোলিংয়ে যায় তখন দেখবেন যথেষ্ট পর্যাপ্ত বাংলাদেশ এখন পেস বোলিং লাইন আপ শক্তিশালী, এবং যে কেউ অনায়াসে কিন্তু ৫-৫টা করে উইকেট নিতে পারে, এরকম ক্ষমতা কিন্তু যে কোনো বোলারের এখন বর্তমানে আছে। বিশেষ করে বলতে হয় পেস বোলিং লাইন আপে আপনারা সকলে দেখতেছেন তাসকিন আহমেদ অনায়াসে ৫টা উইকেট নিতে পারে, মুস্তাফিজুর রহমান তো অনায়াসে ৫টা উইকেট নিতে পারে, সেখানে নাহিদরা ৫-৫টা করে উইকেট নিতে পারে, আপনারা সকলে দেখেছেন। সঙ্গে শরীফুল ইসলাম, সঙ্গে হাসান মাহমুদ, সঙ্গে আরও যেগুলো আছে তানজিম সাকিব সহ আরও অনেক অনেক বোলার কিন্তু বাংলাদেশে পেস বোলিং লাইন আপ যথেষ্ট পর্যাপ্ত শক্তিশালী হয়েছে। যে কেউ যে কোনো দিন কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশে এই পেস বোলিং লাইন আপ। সেখানে আপনারা সকলে দেখেছেন যে স্পিনারের সঙ্গে কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু আগে হয়তো বা স্পিন অ্যাটাক কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু এখন বর্তমানে ততটা শক্তিশালী না হলে কিন্তু এখানেও কিন্তু বাংলাদেশ যথেষ্ট পর্যাপ্ত ভালো করতেছে। সঙ্গে আপনারা সকলে দেখেছেন যে মেহেদী হাসান মিরাজ যে উইকেটটা একটু কম নিতে পারতো, কিন্তু দিনকে দিন একটু এগিয়ে যাচ্ছে। হয়তো মেহেদী হাসান মিরাজ টি-20-র জন্য পারফেক্ট না, কিন্তু ওয়ানডে এবং টেস্টের জন্য পারফেক্ট কিন্তু মেহেদী হাসান মিরাজ স্পিনে। সঙ্গে আপনারা সকলে দেখছেন যে রিশাদ হোসেনকে আমরা তৈরি করেছি, সঙ্গে শেখ মেহেদী, নাসুম এবং তানভীর ইসলাম কিন্তু বাংলাদেশের স্পিন বোলিং অ্যাটাক বলতে পারেন। সঙ্গে আলিসার ইসলাম সহ রাকিবুল কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ নেক্সট বিগ থিং হতে পারে স্পিনে, আপনারা সকলে জানেন। সঙ্গে কিন্তু বাংলাদেশের যে ইয়াংস্টার বা যারা ব্যাটিং লাইন আপে আছেন তারাও কিন্তু অনেক শক্তিশালী। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় সহ শামীম, আফিফ সহ আরও বাংলাদেশের কিন্তু অনেক অনেক ভালো ভালো প্রতিভাবান কিন্তু খেলোয়াড় কিন্তু এসেছে, এবং তারা কিন্তু দিনকে দিন কিন্তু পারফর্ম করতেছে। আগে আমরা দেখেছি হঠাৎ কালেপত্রে কিন্তু একটা হাফ সেঞ্চুরি বা একটা সেঞ্চুরি অনেক দিন পর কিন্তু দেখতে পাইতাম, কিন্তু বর্তমানে যে আপনারা স্কোরে দেখবেন কিন্তু অনায়াসে 50 এবং সেঞ্চুরি যে কেউ যে কোনো দিন মেরে দিতে পারে, কিন্তু তা কিন্তু আমরা পঞ্চপাণ্ডব যখন ছিল তখন কিন্তু আমরা ততটা দেখতে পাই নাই যতটা এখন। বর্তমানে আপনারা যে কোনো দিন যে কেউ কিন্তু সেঞ্চুরি মেরে দিতে পারে বা একটা 100 মেরে দিতে পারে, যেমন 100 মেরে দিতে পারে তেমনই কিন্তু যে কেউ এসে 5 বা 5-5টা উইকেট নিয়ে চলে যেতে পারে, এরকম কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু পারফরমেন্স করতেছে। এখন পঞ্চপাণ্ডবের দিন শেষ, এখন সবাই বাংলাদেশ। তো অবশ্যই আমরা জানি যে বাংলাদেশ এভাবে ক্রিকেটটা যদি উন্নতি করতে হয়, পঞ্চপাণ্ডবকে ধরে রাখলে হবে না, পঞ্চপাণ্ডবকে ছড়িয়ে দিতে হবে, এবং যে 11 জন স্কুলে জায়গা পাবে এই 11 জনকে পারফর্ম করতে হবে। হয়তো বা 2-1 জন ক্লিক করবে না, কিন্তু বাদবাকি যারা করবে তারাই কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ভালো করবে এবং বাংলাদেশের দলকে জয়লাভ করার জন্য খেলবে। তো এরকমই পারফরমেন্স কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই বাংলাদেশ এখান থেকে ক্রিকেটটা ঘুরে দাঁড়াকে, এবং এভাবেই বাংলাদেশে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের বিপক্ষে যে মিরপুরে যেভাবে টেস্ট ম্যাচ খেলছে, এভাবেই কিন্তু টেস্ট ম্যাচ খেলা উচিত। বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলা শিখে গিয়েছে। আপনারা সকলে জানেন যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুইটা টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ হারিয়েছে, এবং বাংলাদেশের মাটিতেও টেস্ট হারালো, টানা 3-3টা পাকিস্তানকে টেস্ট ম্যাচ বাংলাদেশ হারালো। এরকমভাবে যদি বাংলাদেশ
বড় বড় দলকে হারাতে পারে টেস্টে, কিন্তু তাহলে কিন্তু বাংলাদেশে একটা সময় অনায়াসে কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে কিন্তু এগিয়ে যাবে এবং 2, 3, 4, 5 নম্বরে অনায়াসে থাকার সম্ভাবনা আছে। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সেখানে আপনারা দেখেছেন পাকিস্তানকে আমরা ওয়ানডে সিরিজ হারাইছি, পাকিস্তানকে আমরা টি-20 সিরিজ হারাইছি, নিউজিল্যান্ডকে আমরা ওয়ানডে হারাইছি এবং নিউজিল্যান্ডকে আমরা এই সর্বশেষ টি-20 1-1 ড্র হয়েছে, একটা ম্যাচ বৃষ্টি ভেসছে, তার কারণে আপনারা সকলে দেখছেন। তো আমরা সব ক্ষেত্রে কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে বাংলাদেশের একটাই ঘাটতি এখন বোলিং অলরাউন্ডার বা স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান, যে ঘাটতিটাই এখন কিন্তু থেকে গেছে হয়তো বা ওয়ানডে এবং টেস্টে কিন্তু মিরাজ পুষিয়ে দিলেও কিন্তু টি-20তে আমরা তেমনটা অলরাউন্ডার পারফরমেন্স আমরা ওইরকম দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা কিন্তু ভুগতেছি। হয়তো বাংলাদেশের যেগুলো অলরাউন্ডার আছে কিন্তু বাইরের দেশগুলো বা বিদেশি যে অলরাউন্ডারগুলো আছে তাদের মতো কিন্তু পারফরমেন্স কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার করতে পারে। হয়তো বা নামে অলরাউন্ডার আছে কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমরা অলরাউন্ডার বা বোলিংয়ে একদিন ম্যাচ জয়লাভ করে দেবে, একদিনে মানে একটা খেলোয়াড় বা একটা অলরাউন্ডার বা ব্যাটিংয়ে ম্যাচ মোড় করে দিতে পারবে, এরকম পারফরমেন্স কিন্তু আমরা অলরাউন্ডারের কাছ থেকে পাইতেছি না। হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ বা রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব সহ আরও যেগুলো অলরাউন্ডার আছে বা সাইফুদ্দিন, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। হয়তো বা এখন টি-20তে আপনারা দেখতে পারেন মোহাম্মদ সাকলাইনকে, আমার ভীষণ পছন্দ এই সাকলাইনকে এবং তার বোলিংয়ের সঙ্গে যে বিগ হিটিং করতে পারে। আশা করি বাংলাদেশ হয়তো বা রিশাদ হোসেনকে আমরা যেভাবে তৈরি করছি, যেখানে বাংলাদেশে একটা লেগ স্পিনার ছিল না, সেখানে আমরা রিশাদ হোসেনকে সময় দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। সেমভাবে আমরা মোহাম্মদ সাকলাইনকে, আব্দুল গফফার সাকলাইনকে আমরা তৈরি করতে পারি যদি বাংলাদেশে একটা ভালো অলরাউন্ডার বা বিগ হিটিং ক্যাপাবিলিটি ব্যাটসম্যান আমরা পেতে পারি। আপনারা সকলে দেখেছেন সাকলাইন কী করতে পারে। সঙ্গে ভুলে গেছিলাম আমি রিপন মণ্ডল, বাংলাদেশের যে পেস বোলিং লাইন আপ যথেষ্ট পর্যাপ্ত শক্তিশালী বা উন্নত হইতেছে দিনকে দিন। আপনারা সেখানে আমি মিস্টেক করে ফেলছিলাম যে রিপন মণ্ডল সঙ্গে কিন্তু মৃত্যুঞ্জন চৌধুরী কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগে বা ঘরোয়া লিগে কিন্তু ভালো করে কিন্তু জাতীয় দলে চান্স পেয়েছিল, কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই। মৃত্যুঞ্জন চৌধুরী কিন্তু এবারে ডিপিলে একবারে দুর্দান্ত এবং ফাটিয়ে দিতেছে কিন্তু এই মৃত্যুঞ্জয় চৌধুরী। আজকেও 80 রানের বিপক্ষ দলকে অল আউট করে দিয়েছে এবং মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু 6টা উইকেট নিয়েছে। আগামীকালও আমি দেখেছিলাম যে মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু 5টা উইকেট নিয়েছিল। 2024 বা 25 সালে আপনারা দেখেছেন না, সেই এর হয়ে খেলছিল এই মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ সঙ্গে ছিল। কিন্তু এই মৃত্যুঞ্জয় চৌধুরী কীভাবে বিপিএলে পারফরমেন্স করতেছিল, রাজশাহী যে দলটা খারাপ ছিল বা ফিক্সিং করেছিল বা এরকম নাস্তানাবুদ হয়েছিল, কিন্তু এই মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। আমি দেখেছি এই মৃত্যুঞ্জয় চৌধুরীকে। অবশ্যই মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু অলরাউন্ডার, কিন্তু বাংলাদেশের কিন্তু অলরাউন্ডারগুলো কিন্তু ব্যাটিংয়ের সুযোগ না পেয়ে বা বাংলাদেশের অলরাউন্ডার ব্যাটিংয়ে কাজ না করার কারণে বা বিশেষ করে কোচদেরকে বলবো অলরাউন্ডারদেরকে একটু ব্যাটিংয়ে একটু যত্ন নিন এবং ব্যাটিংয়ে একটু মানে সময় দিন এবং তারা যেন অলরাউন্ডার পরিণত পায় বাংলাদেশকে ভালো কিছু করে দিতে পারে। আপনারা সকলে দেখছেন যে টেস্ট ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ প্রথম টেস্ট ম্যাচে 28 রান করেছিল, মূল্যবান 28 রান। সঙ্গে তৃতীয় ইনিংসেও কিন্তু তাসকিন আহমেদ 5 বলে 11 রান করেছে এবং এইরকম ছোটো ক্যামিওতে কিন্তু বাংলাদেশ ভালো একটা স্কোরে পৌঁছতে পারে যদি অলরাউন্ডার বা এরকম বোলারদের, লোয়ার অর্ডারদেরকে আমরা ব্যাটিংয়ে একটু মনোযোগ দিতে পারি। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখতেছেন ফোকাস বাই স্পোর্টের জন্য, যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফোকাস বাই ফেসবুক পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলোতে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।